সরাসরি আপনাদের নিয়ে যায় রেনেসা হাউজিং এ আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল এই জঙ্গি, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জঙ্গি সাজ্জাদ গোষ্ঠীর সঙ্গে সে যোগাযোগ রাখতো। এই যে রেনেসা হাউজিং এর সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, এখানে কতদিন ধরে সে ছিল, কিভাবে তার নেটওয়ার্ক সে বিস্তার করেছিল? দেখো, হামিম মণ্ডল 24 বছর বয়স, হাওড়ার পিলখানাতে বাবা মার সঙ্গে থাকতো এবং এই যে জামা কাপড়ে যে বারকোড লাগানো হয়, যে বারকোড স্টিকারিং করা হয়, সেই স্টিকারিং এর কাজ করত এবং এটা ওর বাড়ির লোকও করতো। পরবর্তী ক্ষেত্রে হামিমও সেই কাজটা করা শুরু করে, এমনটাই এসটিএফ সূত্রে খবর। কিছুদিন আগে হাওড়ার পিলখানাতে ওই যেখানে ওরা থাকতো সেই বাড়িতে উচ্ছেদ হয় সেই এলাকাতে, এবং তারপর উচ্ছেদ হওয়ার পর সেখান থেকে বর্ধমান শহরের অভিজাত এলাকা এই রেনেসা হাউজিং, সেখানে তারা থাকতে শুরু করে। আমি প্রবীর সামন্ত, আমাদের ক্যামেরা পার্সন, একটু জায়গাটা দেখানোর জন্য বলবো। দেখো, আশেপাশে বেশ কয়েকটা বহুতল রয়েছে, তলায় বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং যারা এখানে থাকেন, যথেষ্ট অভিজাত একটা জায়গা। এখানেই হামিম মণ্ডল তার ফ্যামিলি, পরিবারের সদস্য অর্থাৎ বাবা মাকে নিয়ে সে এখানে থাকতে শুরু করেছিল গত 2.5 থেকে 3 মাস ধরে। শুধু তাই নয়, এইখানে থেকে যেটা এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে এখানে শুধু থাকা নয়, এখানে থাকার সঙ্গে ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, তার গ্রুপের মাধ্যমে পাকিস্তানের আইএসআই এবং সাজ্জাদ গ্রুপ, যে সাজ্জাদ গ্রুপ পুলওয়ামার যে হামলা তার অন্যতম অভিযুক্ত, তার যে গ্রুপ, সেই গ্রুপের সঙ্গে কিন্তু হামিম যোগাযোগ রেখেছিল। আমি প্রবীরকে বলবো যে এই যে রেনেসা হাউজিং এর যেখানে আমরা রয়েছি, আমার সামনে যে বহুতল, এটা এই বিল্ডিং এর 3 তলায় থাকতো হামিম মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সে এখানে থাকতো। দেখো, বিল্ডিং 9 নম্বর রোহিণী ব্লক, কিছুক্ষণ আগে কমলও যে ছবি দেখিয়েছে, আমরা একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে একটা লিফট আছে, লিফটের সঙ্গে এখানে আরো যারা প্রতিবেশী আছেন তারাও এখানে থাকেন, কিন্তু কেউ কোনো আঁচ করতে পারেননি যে বর্ধমানের এই বহুতলের মধ্যে থেকে, এই বাড়ির মধ্যে থেকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছে এই 24 বছরের যুবক। আমরা 3 তলায় উঠবো, যেখানে এসটিএফ গতকাল রাতে তল্লাশি অভিযান চালিয়ে এই যুবককে অ্যারেস্ট করেছে। এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট এই জঙ্গি গোষ্ঠীগুলোর তরফ থেকে। তার মধ্যে প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে তাদের রিক্রুট করা, অর্থাৎ এলাকায় তাদের সংগঠন, এই কলকাতাতে সংগঠন বাড়ানো, এই রিক্রুটমেন্ট। দ্বিতীয় হচ্ছে এখানকার যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের ওভারভিউ, তাদের সম্পর্কিত তথ্য, সেগুলো নেওয়া। এই ধরনের কাজ কিন্তু এই হামিম মণ্ডল করত। আমরা 3 তলার কাছাকাছি এসে গেছি, এর ওপরেই কিন্তু এই যে অভিযুক্ত, সে কিন্তু তার ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে থাকতো। 2.5 থেকে 3 মাস ধরে এই গোটা পরিকল্পনাটা চলতো, এমনটাই এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা বাড়িতে এসেছেন এবং এই যে আমরা দেখাবো RH9/2B, RH9/2B এই ফ্ল্যাটেই মধ্যে থেকেই কিন্তু গ্রেফতার করা হয় হামিম মণ্ডলকে, এবং এসটিএফ এর তরফ থেকে তাকে এখান থেকে অ্যারেস্ট করার পর আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমান আদালতে তোলা হবে। আমি বলছিলাম যেমনটা, যে এই অভিযুক্ত সে এখানে সংগঠন বাড়ানোর জন্য রিক্রুটমেন্ট, লোকজনকে রিক্রুট করা, নতুন নতুন জায়গা, যেমনটা এই জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে অ্যাসাইনমেন্ট আসতো সেই অনুযায়ী রেকি করা, এবং রেকি করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের সম্পর্কিত তথ্য, ইনফরমেশন, সেগুলো পাকিস্তানের জঙ্গি সংগঠনে সরবরাহ করা। এই কাজ সে সরাসরি করত এবং সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই এসটিএফ এর গোয়েন্দাদের হাতে এসেছে। কিভাবে এই মডিউল কাজ করত, কাকে কাকে এই অভিযুক্ত এখনো পর্যন্ত রিক্রুট করেছে, কোন কোন রাজনৈতিক নেতার সম্পর্কে তথ্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং কোথায় কোথায় রেকি করা হয়েছে, সেগুলো জানার জন্য এই হামিম মণ্ডলকে আজকে বর্ধমান আদালতে তুলে এসটিএফ নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবে এবং তারপর বিকেলে কলকাতায় নিয়ে গিয়ে তাকে সিনিয়র অফিসাররা ইন্টারোগেশন করবেন। ধন্যবাদ ময়ূর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।